আমাদের বিয়ের আজ ২৮ দিন হবে। আমার বিধবা হওয়ার আজ ৩ নাম্বার দিন। সদ্য বিধবার হাতে মেহেদির লাল রং কিছুটা কমলা হয়ে মিশে যেতে বসেছে যেন। গায়ে সাদা শাড়ি আর লাস্যময়ী দেহ, তিনটেই খুব একটা মানাচ্ছে না যেন। আমি আয়নার সামনে দাঁড়ানো ছিলাম, আনমনে দেখছিলাম নিজেকে সাদা শাড়ির বসনে কেমন মানায়। শাশুড়ি এসে কান্না জড়ে দিলেন, হাউমাউ করে বললেন, এই মেয়েটাই আমার ছেলে খেয়েছে, এই মেয়েটাই আমার ছেলের মৃত্যুর কারণ। অবাগী অলক্ষী, আমার ছেলে খেয়ে এখন আয়নায় দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। নিজেকে দেখছে বসে বসে, কে দেখে বলবে বিধবা হওয়ার আজ ৬০ দিনও হয়নি। আর মাথায় চুল দেখা যায় কেন? স্বামী নাই, ঘর নাই, এই মাথার চুল এখন পরপুরুষকে দেখিয়ে বেড়াবা? শাশুড়ি বলে গেলেন এক নিঃশ্বাসে। মা আমার পাশেই ছিলেন, কিচ্ছু বললেন না, শুধু আমাকে আমার হাত ধরে হিসকি টান দিয়ে বিছানায় নিয়ে এলেন। মাথার গোমটাটা আরও নিচে টেনে আমার শাশুড়িকে বললেন, বেয়াই, পর্দাটা একটু আগলে দেন। শাশুড়ি পর্দা টেনে রুম থেকে বেরিয়ে গেলেন। যেতে যেতে বললেন, যে মেয়ের বিয়ের পর্দা যাওয়ার আগে বিধবার পর্দা ধরা লাগে, সে মেয়েকে কেন আমার গলায় চাপাইলা? এ মেয়ের ভালো হবে না কোনো দিনও। আমার ছেলে খেয়েছে, আল্লাহ এর বিচার করবেন, আল্লাহ এর বিচার করবেন। কথাগুলো আমি নির্চুপে শুনেছি। ছোটবেলা থেকে এক প্রকার কষ্টে বড় হয়েছি আমি। শুনেছি আমাকে জন্ম দিতে গিয়ে নাকি আমার মা মারা যান, তারপর বাবা আরেকটা বিয়ে করেন, সেখানে আমরা ৩ ভাই বোন ও ১ ভাই আছে। মায়ের আদর কেমন হয় সেটা কখনো আমি দেখিনি, দেখব কি করে? মাকে দেখার আগেই যে মা আমাকে ছেড়ে আকাশের চাঁদে চলে গেছেন। যখন আমার সৎমা কথায় কথায় আমাকে অলক্ষী, মা খাওয়া মেয়ে বলে ডাকতো, যখন ভাত খাওয়ার সময় ভাতের হাঁড়ের নিচের জল আর শক্ত ভাত আমার প্লেটে তুলে দিত হাসি মুখে, তখন সেই হাসি মুখ দেখেই ভাবতাম এটাই হয়তো মায়ের ভালোবাসা। যখন আমি ডাল খেতে চাইতাম তখন দেখতাম মা আমার প্লেটে আচ্ছা মতো ডাল তুলে দিত। বোনরা ডাল চাইলে ধমক দিত, তাদের প্লেটে থাকতো মোরগের রান। আমি মোরগ চাইলে মা একটা ধমক দিয়ে বলতো, এগুলো খেতে নেই, এতে নাকি রোগ হবে। ভাবতে আমি মায়ের ভালোবাসা খুঁজেছি, মায়ের ভালোবাসা পেয়েছি। আমাকে আর আলাদা করে মায়ের ভালোবাসা খুঁজে নিতে হয়নি। বাবা দেশের বাহিরে থাকতেন, সপ্তাহে ২-১ বার কলে কথা হতো। বাবা জিজ্ঞেস করতেন কেমন আছিস, বলতাম ভালোই আছি। অবশ্য সেগুলো আমার কাছে ভালোই মনে হতো। জীবনে কখনো আদর না পাওয়া মেয়ে অনাদরকেও অবলীলায় আদর মনে করে। ছোট বোনরা দেখতাম ২ দিন পর পর ড্রেস বানাতো, তাদের খালা মামারা তাদের জন্য কাপড় নিয়ে আসতো। যখন খুব ছোট ছিলাম তখন এই কাপড় নিয়েও আমার অভিমানের কমতি ছিল না। মাকে বলতাম খালারা দিশাদের জন্য কাপড় আনে, আমার জন্য আনে না কেন? তখন বুঝতাম না আমি যে তাদের আপন বোনজি নই। আসলে আপন কী জিনিস সেটা কখনো বুঝে উঠতেও পারিনি। ছোট থেকে এক প্রকার অনাদরে অবহেলায় বড় হয়েছি। যাকেই কাছে পেয়েছি তাকেই আপন মনে করেছি। অনাদরকেও আগলে রেখেছি ভালোবাসা মনে করে। গত মাসে বাবা দেশে আসেন। আমার ইন্টার শেষ হয়েছে ২ বছর আগে। এরপর আর পড়াশোনা করা হয়ে ওঠেনি। একবার বাবাকে বলেছিলাম অনার্সে ভর্তি হব, মা না করে দেন, বলেন একলা একা মেয়ের অনার্সে পড়ার কোনো দরকার নেই। কিন্তু আমার ছোট বোন দিশে ঠিকই আবার মেডিকেলে ভর্তি হয়েছে। বাবা দেশে এসে আমার বিয়ের তোড়জোড় করতে লাগলেন। ভালো একটা ছেলেও জুটল। রাসেল লন্ডন থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসেছে। চট্টগ্রামের হালি শহরে তাদের নিজের ৫ তলা বাসা। আমাকে এক দেখাতে তাদের পছন্দ হয়ে যায়। বিয়েতে আমার কোনো অমত ছিল না। মা শুধু বলেছিল বিদেশি দামানদের চাহিদা থাকবে অনেক। আয়শাকে দেশের ব্যবসায়ী দেখে কোনো পাত্রের হাতে তুলে দাও, হুদাহুদাই এসব সামাল দেওয়া যাবে না। বাবা শক্ত গলায় বলছিলেন, মেয়ে আমার সামাল আমিই দিব, এসব নিয়ে ভাবতে হবে না। বিয়ের ৩ তারিখ ঠিক হলো। ভালো মতোই আমার বিয়ে হলো। বাবা নিজে গিয়ে আমার জন্য ফার্নিচার চয়েস করলেন। মাকে সাথে নিয়ে আমি নিজের শপিং করলাম। এতে অবশ্য আমার নিজের ইচ্ছে ছিল কম, নিজের পছন্দ ছিল কম। সব কিছু মায়ের আর দিশার পছন্দেরই ছিল। বাবার কাছ থেকে কাপড়ের জন্য ৫০,০০০ টাকা নিয়ে কাপড় কেনা হয়েছে মাত্র ১৭,০০০ টাকার। আসার সময় মা বলে দিয়েছিল বাকিগুলো দিয়ে দিশা নিশার লেহেঙ্গা বানাবে। বাবাকে যেন না বলি। আমি সব মেনে নিয়েছিলাম। ছোট থেকেই সুখের দেখা পাইনি, কখনো সুখের আশা করিও নি। বিয়ের পর হয়তোবা কিছুদিনের জন্য সেই সুখ আমি ফিরে পেয়েছিলাম। রাসুল মানুষটা খুব ভালো ছিল। এই অল্প কয়েকদিনের মধ্যে তাকে নিয়েই আমি স্বপ্ন দেখেছিলাম। আগে কখনো স্বপ্ন দেখিনি। রাসেল তার চোখে আমাকে স্বপ্ন দেখিয়েছিল। রাসেল দেশের বাহিরে বড় হলেও রাসেলের মধ্যে আদর্শ স্বামীর সব গুণ আমি খুঁজে পেয়েছি। যখন দিরাগমনে বাবার বাসায় যাই তখন আমার মায়ের সে কি আদর। এই অল্প কয়েকদিন আমার আরেকটা পাওয়া হলো আমার মায়ের আদর। আমার মায়ের চোখে আমার জন্য সম্মান। দেখেছি রাসেলকে মা জামাই জামাই বলে পাগল করে ফেলছিল। যখন আমি আর রাসেল একসাথে খাবার খেতে বসেছি তখন আমার প্লেটেই মা মুরগির রান তুলে দিল।
তখন আবেগে আমার চোখে জল চলে আসছিল। ছোট থেকে বড় হয়েছি, কিন্তু এই ঘরে মুরগির রান আমি কখনো খেয়েছি বলে আমার মনে হয় না। সব কিছু কেমন জানি আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল। এত সুখ আমার কপালে খুব তাড়াতাড়ি চলে আসতে লাগলো। আমার মায়ের চোখে, বোনদের চোখে আমার সম্মান যেন বেড়ে গেল রাতারাতি। খালারা রাসেলদের বাসা থেকে দেওয়া আমার 20 ভরির হার আর হাতে সুট দেখে বলেছিল, আয়শার ভাগ্য ভালো, মেয়েটা অনেক লক্ষ্মীমন্ত। মা তখন বলেছিল, মেয়েটা কার দেখতে হবে না। এই কথাটা আমি আমার জীবনে প্রথমবারের মতো শুনেছি। মাকে শুনেছি আমাকে নিয়ে গর্ব করতে, নিজের মেয়ে বলতে, কিন্তু ছোট থেকেই শুনে এসেছি আমি মা খাওয়া মেয়ে, আমি অভাগী, অলক্ষ্মী। গত শুক্রবার রাসেলের বাইক অ্যাক্সিডেন্ট হয়। শনিবারে সে মারা যায়। বন্ধুদের সাথে ট্রিপে গিয়েছিল সে। শনিবার আমাদের বিয়ের 25 দিন হয়েছিল। সুখ সংসার আমার ভাগ্যে ছিল 25 দিনের। শাশুড়ি বলা শুরু করলেন, স্বামী খাওয়া অলক্ষ্মী মেয়ে। মা বোনেরা আসলো। বিধবা মেয়ে, সাদা কাপড় বাপের বাড়ি থেকেই নিয়ে আসতে হয়। মা শাড়ি নিয়ে আসলো। যখন আমাকে সাদা শাড়ি পরাচ্ছিল তখন মা আমাকে সিমটি কেটে বলল, অলক্ষ্মী মেয়ে, জন্মের পরে মা খেয়েছিস, এখন জামাই খেয়ে আবার আমার গাড়ে চড়তে আসবি? এবার দেখিস তো কি অবস্থা করি আমি তোর। আনমনে চোখের জলকে ভিতরে রেখে ভাবতে লাগলাম, এই জীবনে আমারও সংসার হয়েছিল, আমারও স্বামী ছিল, আমারও গড় ছিল, গায়ে আমার লাল বেনারসি ছিল, নাকে নলক ছিল। আজ 25 দিনের সব শেষ, আমার গায়ে নেই লাল বেনারসি। সাদা শাড়ির ভিতরে আমি আমার স্বামী খাওয়া অলক্ষ্মীর খেতাব জিতেছি। আমার হাতের মেহেদি আমাকে অভয় দিচ্ছে। এই মেহেদির রং বিধবার হাতে মানায় না। যত দ্রুত সম্ভব এই রং উঠে যাক। মা হিসকি টান দিয়ে বিছানায় এনে আমাকে কানে কানে ফিসফিস করে আবারও বলল, জন্মের পর মা খেয়েছিস, আর বিয়ের পর জামাই। মায়ের এই কথাটা যেন আমার কানে বিঁধে গেল একেবারে। কি করব বুঝে উঠতে পারছিলাম না আমি। বারবার হাতের মেহেদি দিকে তাকাচ্ছিলাম। অপলক চোখ বিঁধে কান্নাও যেন আসতে চাইছিল না। আমার সৎ বোন দিশা মাকে বলল, এই আপদকে কি এখন বাড়িতে নিয়ে যাবা আবার? কি করার আছে? অলক্ষ্মী মেয়েকে কেউ রাখবে নাকি এখানে? জানি না আমার ঘরে ফিরে গিয়ে আবার আমার ঘরকে নরক করে দিবে কিনা। দিশা আর চোখে আমার দিকে তাকালো। সে চাওয়ার মধ্যে যেন এক জীবনের সম্পূর্ণ ঘৃণার তাচ্ছিল্য মিশে আছে। রুমের বাহিরে থেকে আমার ননদের কান্নাকাটির আওয়াজ আমার কানে আসছিল, আর সাথে সাথে বেসে উঠছিল আমাকে নিয়ে অশ্রাব্য কিছু কথা। একটা মেয়ে হয়ে এমন কথা আমি মুখেও আনতে পারবো না কখনো, অথচ তিনি কি সুন্দর অবলীলায় বলে যাচ্ছেন। কেউ আমার ভেতরটা দেখতে পাচ্ছে না। আমি নিজের সাথে নিজেকে কেমন করে মানিয়ে বসে আছি এখানে কেউ বুঝতেও পারছে না। একটা সদ্য বিয়ে হওয়া মেয়ের জীবনে সদ্য লাল বেনারসি খুলে স্বামীর নামের সাদা শাড়ি পরা যে কি যন্ত্রণার, সে যন্ত্রণাটুকু আমি ছাড়া আর কেউ গুণাক্ষরেও টের পাবে না। মায়ের মোবাইলের রিংটোন বেজে উঠল। মা কল রিসিভ করলেন। কে কল করেছে সেই দিকে আমি নজর দেইনি, তবে মায়ের কথাটুকু এড়িয়েও যেতে পারিনি। মা এপাশ থেকে যা যা বলছেন তাতে আন্দাজ করলাম ওপাশে বাবা রয়েছেন কলে। মায়ের কথাগুলো ছিল এমন, তোমার মেয়ের যন্ত্রণা সেই ছোটোকাল থেকে খেয়ে আসছি আমি। এখন যা একটু বিয়ে দিয়ে আপদ দূর করলাম, তা সেও তাদের ছেলেকে খেয়ে বসলো। তোমার আপদকে কি আবার আমার ঘরে নিয়ে যাব? ওপাশ থেকে বাবা কি বললেন আমি বুঝতে পারলাম না। মা আমার কানে ফোন এনে ধরে বললেন, কথা বলো তোমার বাবার সাথে। ফোনের ওপাশ থেকে বাবা জিজ্ঞেস করলেন, মারে কেমন আছিস? আমার গলা থেকে তখন যেন কোনো শব্দই বের হচ্ছিল না। অনেক চেষ্টা করলাম কিছু বলার, কিন্তু না, বলা হয়ে উঠল না আর। মা ফোন নিয়ে নিলেন আর হাতে কানে ফোন লাগিয়ে বললেন, তোমার মেয়ের ব্যবস্থা তোমার যা ইচ্ছে তাই করো, বলেই কলটা কেটে দিলেন। আমার ফুফু শাশুড়ি রুমে এসে ঢুকলেন তখন। আমার মাকে বললেন, মেয়ে যখন এমন ছিল তখন আমাদের গাড়ি চাপাতে এলেন কেন? মা আমার অবলীলায় বলে বসলেন, এই মেয়ে তার জন্ম থেকে আমাকে জ্বালাচ্ছে। আমি কেমন জানি মুষড়ে উঠলাম। যে মানুষটা আমাকে জন্ম দেয়নি সেই মানুষটা বলছে আমি নাকি তাকে জন্ম থেকে জ্বালিয়ে আসছি। আজ তোমাকে অনেক মনে পড়ছে মা, তুমি জন্ম দিয়ে কেন চলে গেলে আমাকে রেখে? জন্মের পরপরে যদি আমাকে তোমার সাথে নিয়ে চলে যেতে তাহলে কতই না ভালো হতো বলো। তোমার মেয়ে পৃথিবীর বেড়াজালে একা একা ভালো নেই। জন্মের পর থেকে ভালো থাকে কী জিনিস সেটা কখনো বুঝতেই শিখিনি তোমার মেয়ে। ফুফু শাশুড়ি আমার মাকে বললেন, কাল রাফি মারা যাওয়ার 4 দিন হয়ে যাবে, আপনার মেয়েকে কি করবেন এখন? মা এক বাক্যে বললেন, কি করব মানে কি? আমার মেয়ে আবার কি? ও আপনার ঘরের বউ, আপনারা যা করার তাই করবেন। আর যদি ওকে নিয়ে যেতে হয় আমার সাথে, তাহলে ওর কাবিনের যে 15 লাখ টাকা লেখা ছিল ওগুলো দিয়ে দেন, হিসাব শেষ। আমার ননদ রুমে ঢুকলো।
এমন সময় আমার দিকে তাকিয়ে সে বলল, ছি ভাবি, আমার ভাই মারা যাওয়ার 4 দিনও হলো না, আর তুমি কাবিনের টাকা চাচ্ছ? এই তাহলে বিয়ের মতো একটা পবিত্র সম্পর্কে শেষ? এই দিনও আজ আমাদেরকে দেখতে হলো? আমার শাশুড়ি হাউমাউ করে কান্না করতে করতে এসে বললেন, এই ডাইনি মেয়ে আমার ছেলে খেয়েছে, এখন সে কাবিনের টাকাও চাই। এমন মেয়ে যেন আল্লাহ আমার শত্রুর গড়েও না দেন। আমি আমার সাদা শাড়ির আঁচল টেনে এনে নিশ্চুপ হয়ে দেওয়ালে হেলান দিলাম। ননদ আমার বা হাতের কবজি ধরে টান মেরে বলল, কি, কোনো কথা বলছো না যে? আমি আর নিজেকে সামলাতে পারলাম না। এতক্ষণে সাফা কান্না যেন ফেটে বেরিয়ে এলো সবার সামনেই। চিৎকার করে বলতে লাগলাম, আমার টাকা চাই না, আমার কাবিনের কোনো দাবি নেই। যে মানুষটাই 25 দিন আমাকে আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো উপহার দিয়েছে, যে মানুষটা আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে, সেই মানুষটার উপর আমার কোনো দাবি নেই, আমার কোনো দাবি নেই। আমার কান্না শেষ হওয়ার আগে আমার বোন দিশা আমার মাকে বলল, দেখেছো মা, ও কি বলছে? মা আমার হাত টেনে তার দিকে মুখ ফিরিয়ে আমাকে বললেন, তোকে কে খাওয়াবে বাকি জীবন? কে রাখবে তোকে? নাকি আবারও আমার ঘাড়ের উপর চাপার ফোন দিয়ে আসছিস? আমাকে কেউ খাওয়ানো লাগবে না, কেউ খাওয়ানো লাগবে না মানে কি? তোর মতো অবাগা মেয়েকে কি আমি আবার টাকা খরচ করে বিয়ে দিব নাকি? তোকে কি আর কেউ নিবে বউ করে? বাকি জীবনটা তো তোর আমার ঘাড়ের উপরেই কাটাতে হবে। তাহলে কিসের এত দেমাক তোর? মায়ের কথাগুলো শুনে আমি আর নিজেকে শান্ত করতে পারলাম না। গড়গড় করে বলে দিলাম, দুমুঠো ভাত আর ডালের উপর ডাল দিয়ে খাওয়ানোকে খাওয়ানো বলে? ঈদ আসলে সস্তা দামের ড্রেস দেওয়াকে পরানো বলে? পড়তে চাইলে অনার্সে ভর্তি না করানোকে কি পড়ানো বলে? রাতের পর রাত, দিনের পর দিন নিজের ঘরে নিজেই কাজ করতে করতে অসুস্থ হয়ে যাওয়াকে কি থাকা বলে? দিনের পর দিন ছোট ছোট বোনদের মুখে হাসি ঠাট্টার মানুষ হয়ে থাকা আর আপনার দাসী হয়ে থাকা কি জীবন বলে? আদর অনাদর, আশা ভরসার স্বপ্ন সব কিছুর বিসর্জন দিয়ে একা একা বেঁচে থাকাটাকেই কি বাঁচা বলে? জীবনের এতটা বছর আমি বেঁচে ছিলাম এসব নিয়েই তো, তাই না মা? আমার এক নাগাড়ে বলা কথাগুলো শেষ হওয়ার আগেই মা আমাকে জোর করে একটা থাপ্পড় দিলেন আমার গালে। আমি যেন নিস্তেজ হয়ে উঠলাম তখন। আমার শব্দ করা কান্না আবার কেমন জানি চুপসে গেল। মা জোর গলায় আমার ফুফু শাশুড়িকে বললেন, ওর কাবিনের 15 লাখ টাকা না দেওয়ার আগে ওকে নিয়ে আমরা যাচ্ছি না। ছেলে যখন আপনাদের নাই, এখন ছেলের উপর থাকা আমার মেয়ের দাবি আপনাদের উপরই। আপনারা সেই দাবি না রাখলে আমি কোর্ট পর্যন্ত যাব। আমার শাশুড়ি আমার মাকে বললেন, ও আপনার নিজের মেয়ে নাকি? ওর হয়ে যে কাবিন কাবিন করছেন আপনি? নিজের মেয়ে না হোক, ওর মা হয়ে তো আমার দায়িত্ব আছে কিছু, তাই না? এ বলে মা কাকে যেন কল করলেন ফোন বের করে। আমরা সামনে দাঁড়ানো সবাই স্পষ্ট শুনতে পেলাম মা বলছেন, কালাম, ড্রাইভারকে ট্রাক আর 3টা লেবার সহ এখানে পাঠিয়ে দিস। আগামীকালকে সকাল সকাল ফার্নিচারগুলো সব বাড়িতে নিয়ে যাব। এখানে যখন ওর সংসারে টিকলো না, তখন ওই ফার্নিচার থেকে আর কী লাভ? আমার শাশুড়ি আমার মায়ের হাতে আমার কাবিনের টাকার একটা চেক এনে দিলেন। আমি রুমে বসাই ছিলাম। আমার মা চিৎকে চেঁচামেচি শুরু করলেন। হুনকা ছেড়ে বললেন, কাবিন কত লাখ ছিল? আর আপনি দিচ্ছেন কত লাখ? শাশুড়ি বললেন, 2 লাখ টাকা এখন দিচ্ছি, বাকিগুলো দিয়ে দিব আস্তে ধীরে। তারপর শাশুড়ি আমার সামনে এসে প্রথমে মিনমিন করে কিছু যেন বললেন। তারপর আমার হাত টেনে তার হাতের উপর নিয়ে বললেন, আয়শা, তোমার কাবিনের সব টাকা আমরা শোধ করে দিব। আমাদের ছেলে তো আর বেঁচে নেই, তোমার উপরও আমাদের আর কোনো অধিকার নেই। পাশ কাটিয়ে এবারও আমার ননদ বলল, আমার বাইকে খেয়েছে এই মেয়েটা, এখন তার মতলব শুধু কাবিনের টাকাটা আদায় করা, আর কিচ্ছু না। ভালোই ভালো সে কাবিনের টাকাটা আদায় করতে পারলে এখান থেকে কেটে পড়বে। দেখো মা, আমার শাশুড়ি আমার ননদের কথায় যেন কিছুটা বিরক্ত হলেন। এবার আমার চোখ তুলে শাশুড়ি আমাকে বলতে লাগলেন, মারে, আমার ছেলেটাকে ক্ষমা করে দিস। তোর কাবিনের উপর আমার ছেলের আর দাবি আটকিয়ে রাখিস না। আমার ছেলেটা যে মরিয়া তাহলে শান্তি পাবে না। আমার ছেলের উপর তো যা যা হক আমি সব আমার স্বামী মিলে আদায় করে দিব। আমাদের একটু সময় দে মা। আমার শাশুড়ি কান্নায় ভেঙে পড়লেন। আমি হতবাক হয়ে বিছানায় পড়ে রইলাম। আমার নির্বাক মুখের বাসা যেন কেউ বুঝতেই চাইল না একটা বারের জন্য। আমার ফুফু শাশুড়ি মিনমিন করে বলেই চলেছেন, যে মেয়ে বিয়ের মাসখানেক যাওয়ার আগেই বিধবা হয়, সে মেয়ে কাবিন চায় জামাইয়ের মারা যাওয়ার 4 দিন পুরাবার আগেই। সে মেয়ের এমন মিছিমিছি সাদা কাপড় পরে বসে থাকবার কোনো মানেই হয় না। এসব লোক না দেখালেই পারতে।
আমি তখন যেন একেবারে আকাশ থেকে পড়লাম। নিজের সদ্য লাল বেনারসি উঠা দেহের উপর সাদার অবয়ব শাড়ির দিকে তাকালাম আরেকটিবার। আমার হাতের মেহেদির কমলা রঙা আবসা রং এখনও একেবারে যায়নি। আমার শরীরের সাদা শাড়ি আমাকে একটাবারের জন্য রাফিকে ভুলতে দেয়নি। সে আমাকে কত কথা শুনতে হচ্ছে। আল্লাহর এই দুনিয়ায় আমি একমাত্র অবাকি, যার কোনো কুল নেই, যার কথার কোনো দামও নাই। শাশুড়ির রুম থেকে বের হওয়ার আগেই পিছন থেকে আমার মা ডাক দিলেন তাকে। ডেকে বললেন, যাচ্ছেন কোথায়? পাওনা এখনও আদায় হয়নি। আপনি কি ভেবেছেন আপনার পাওনা টাকা আমি আদায় না করে এ বাড়ি থেকে মেয়ে নিয়ে বিদায় হব? আমি কি বলেছি আপনাকে মেয়ে নিয়ে চলে যেতে দেন? আমার ছেলের মারা 4 দিনও তো পূর্ণ হয়নি। বউকে অন্তত 4 মাস এখানে থাকতে দেন। দিশা পাশ কাটিয়ে বলে উঠল, মা, ওনার কথা রাজি হইও না। 4 মাস পর দেখবা একটা টাকাও দিবে না। তার চেয়ে তুমি বরং আপুর পুরো কাবিনের 15 লাখ টাকা এক্ষুনি আদায় করার ব্যবস্থা করো। না হলে পরে দেখবে একটা টাকাও তুমি পাবা না। আমি আগেই বলে দিচ্ছি তোমাকে, বুঝলা? দিশা তার মায়ের কথা শুনে আমি আর চুপ করে থাকতে পারলাম না। আমি বলে বসলাম তখন, আমার কাবিনের টাকা চাই না। আমার 1 টাকারও কোনো দরকার নেই। আমি যাকে বিয়ে করেছি সে আমাকে তার সংসারে একদিনের জন্য হলেও কোনো অভাব বুঝতে দেয়নি। ভালোবাসার কোনো কমতি হয়নি তার কাছে আমার। তার মৃত্যুতে তার উপর থাকা আমার সকল দাবি আমি মাফ করে দিলাম। জানি না তখন আমার মধ্যে অদ্ভুত একটা তেজ চলে আসলো। কোথা থেকে আসলো সেটা আমার ধারণা নেই। আমি মায়ের হাত থেকে চেকটা টান মেরে নিয়ে এলাম, ছিঁড়ে কুচি কুচি করে ফেললাম। দাঁড়ানো অবস্থা থেকে মাটিতে হুমড়ি খেয়ে বসে পড়লাম। আমার সাদা শাড়ির কুচি 2টা খুলে জট পাকিয়ে বসলো। আমার চোখ দিয়ে অশ্রুর জল গড়িয়ে পড়ল তখন মাটিতে। মা আমাকে কিছুটা লাথির মতো করে পা দিয়ে ঠেলে বললেন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে আয়শা? তুই কি আমাকে এখন পথে বসিয়ে ছাড়বি? তোর আরও 2টা বোন আছে, এদের কি হবে? এদের কথা কি তুই একটা ভারত জন্য চিন্তা করবি না? আমার মায়ের কথা শেষ হওয়ার আগেই আমার ফুফু শাশুড়ি বলতে লাগলেন, এসব নাটক করছো কেন মেয়ে? তোমার মা তোমার কাবিনে টাকা চাইছেন, তোমার দাম চাইছেন, আর তুমি এখানে নাটক দেখাচ্ছ দেখি। পরে তো আবার কোর্টে গিয়ে নির্যাতনের মামলা দিয়ে 15 লাখের জায়গায় 30 লাখ নিবা। মা থেকে দেখছি মেয়ে আরও 2টা ধাপ এগিয়ে। ফুফু শাশুড়ির কথা শুনে আমি দাঁড়ালাম আবারও। শাড়ির কুচি ঠিক না করে এঁটে দিলাম ভিতরে। রাফির ফুফুর সামনে এসে আমার সাদা শাড়ির আঁচল টেনে এনে ওনাকে দেখিয়ে বললাম, ভিক্ষা চাচ্ছি আপনার কাছে, এটুকু অন্তত আমাকে দিন। আমি সম্মান চাচ্ছি আপনার কাছে, এটুকু অন্তত দিন। আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না আমার। যে রাফির নামের সাথে আমার নিজের নাম জড়িয়েছি, সে রাফির মারা যাওয়ার আজ 7 দিনও হয়নি। আর আজ আপনারা সবাই এভাবে উঠে পড়ে লেগেছেন আমার সাথে। আপনারও তো মেয়ে আছে, আল্লাহ না করুক আর যদি তার স্বামীর কিছু একটা। আমি কথাটা শেষ করার আগেই আমার ফুফু শাশুড়ি আমার গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বললেন, জামাই খাওয়া অলক্ষী মেয়ে, মুখ সামলে কথা বলো। যা মুখে আসলো তাই বলবা? আমি মুখ তোলার আগেই আমার মাও ওপাশ থেকে এসে আমাকে আরেকটা থাপ্পড় বসিয়ে দিল গালে। দিশা আমার হাত টেনে আমাকে বিছানায় বসালো। আমার কানে কানে দিশা বলল, 15 লাখ টাকায় কি তোমার জীবন চলে যাবে? আর মনে রেখো, যদি কাবিনের টাকা নিতে অস্বীকার করো তাহলে এই জন্মেও আর আমাদের বাসায় যেও না আপদ হয়ে। আমার মা তোমার মতো অলক্ষীকে বাদ কাপড় দিয়ে এভাবে আর পুষতে পারবে না। আমি চুপ করে রইলাম আবারও। কিছুক্ষণ পর দেখলাম আমার সৎ মায়ের 2 ভাইও এসে হাজির হয়েছে বাসায়। কথাবার্তা শুনে বুঝলাম কিছুক্ষণ পর বাসায় সবাই বসতে চলেছে আমার কাবিনের টাকা নিয়ে। ড্রয়িং রুম আমার রুমের সামনেই। আমাকে রুমে বসিয়ে মা, দিশা আর মামারা ড্রয়িং রুমে চলে গেল। আমি রুমে বসা থেকে শুনতে পেলাম সেখানে কি নিয়ে কথা চলছে। আমার মা এক চেটিয়ে বলেই যাচ্ছেন, যে করে হোক কাবিনের টাকাটা দিয়ে দিতে হবে সম্পূর্ণ। কোনো রাগটাগ করা যাবে না। মায়ের এক কথা, যদি তারা 1 টাকাও বাকি রাখেন তাহলে এই মামলা কোর্ট পর্যন্ত গড়াবে। কথা প্রসঙ্গে আবার ননদকে বলতে শুনলাম, আয়শা স্বর্ণের গহনা বাবদ 20 ভরির টাকা কাটিয়ে নিলে কয় লাখ টাকা বাকি থাকে। মা এবারও কিছুটা উত্তেজিত হয়ে উঠলেন যেন। মা বললেন, স্বর্ণের গহনার টাকা কাটলো মানে? ওগুলো তো কাবিনের উপহার হিসাবেই তোলা ছিল। কাবিনের টাকার সাথে গহনা কর্তন হবে এমনটা তো উল্লেখ ছিল না। আর যেহেতু এগুলো উপহার হিসাবেই দিয়েছেন তখন এগুলো টাকা কাটানোর কথা কেন উঠছে? আপনারা আমার মেয়ের কাবিন বাবদ 15 লাখ টাকার নগদ দিবেন, আর 20 ভরির স্বর্ণ আমার মেয়েকে আপনার ছেলে উপহার হিসাবে দিয়েছে, সেই হিসাবে স্বর্ণগুলো ওর। আর এখানে মিটপাট বা তালাক তো আর হচ্ছে না। আপনারা বারবার একটা কথা বুঝতে পারছেন না কেন? আমি রুমে বসে শুনতে পেলাম মামা বরাট গলায় বলছেন, আপনারা আজ বিকেলের ভিতরেই আমার ভাগ্নের কাবিনের পুরো টাকা ম্যানেজ করবেন। পুরো টাকা না দিলে আমিও দেখে নিচ্ছি আপনারা টিকেন কীভাবে।
আপনাদের যদি জেলের ভাত না খাইয়েছি আর মামলার জালে পেলে এই বাড়িটাও আমার ভাগ্নির নামে না করাচ্ছি, তাহলে দেখে নিয়েন আমার নামও ইলিয়াস না। একটা সদ্য বিধবা হওয়া মেয়ের সামনে তার কাবিন নিয়ে সওদা হচ্ছে। পৃথিবীর মধ্যে এর চেয়ে করুণ দৃশ্য দ্বিতীয়টি নেই। ড্রয়িং রুম ভর্তি মানুষের সামনে গেলাম আমি। ফুফু শাশুড়ি তড়িঘড়ি করে বললেন, দেখো দেখো মেয়ের কাণ্ড, বিধবা মেয়ে এভাবে সবার সামনে এলো কিভাবে? এ মেয়ে, তোমার কি কোনো লাজ লজ্জা নেই? তোমার মা কাবিনের টাকা চায় আর তুমি এখানে এসে বিধবার আদব ভাঙতে উঠে পড়ে লেগেছ। ননদ বলল, যে মেয়ে জামাই মরা 4 দিনের মাথায় কাবিনের পুরো টাকা ছাড়া ঘর ছাড়বে না বলে, সেই মেয়ের কাছে আপনি আদব আশা করেন ফুফু? আপনিও না কখন যে কি চেয়ে বসেন। আমার মা আর বোন দিশা একসাথেই বলে উঠল, এসব আদব টাদব আমরা বুঝি না। আমাদের মেয়ের কাবিনের 15 লাখ টাকা আপনাদের যে করে হোক আদায় করে দিতেই হবে, না হলে আমি আমার মেয়ে নিয়ে এ বাড়ি থেকে একটা চুলও নড়ছি না। এবার আমি আমার বাদ আটকিয়ে রাখতে পারলাম না। আমি কিছুটা বেয়াদবের মতোই সবার সামনে নিজের মাথার গোমটা আরেকটু নিচে টেনে এনে মাকে বললাম, তুমি আমার মেয়ে বলছো কাকে? আমি কি তোমার মেয়ে? তুমি কি আমায় পেটে ধরেছিলে? মা হওয়ার জন্য কি করতে হয় তা কি কখনো অনুধাবন করেছিলে? আমার কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই মা বললেন, দেখো দেখো মেয়ের কথা কি বলছে এসব? আরে তোকে পেটে ধরিনি, কিন্তু খাইয়ে পড়িয়ে বড় তো করেছি নাকি? আমি রুমে চলে এলাম। সেই মুহূর্তে আলমারি খুলে আমার বিয়েতে দেওয়া রাফির বাড়ি থেকে 20 ভরি ওজনের স্বর্ণের হার, আমার বালা আর আমার মায়ের রেখে যাওয়া পুরাতন সনাতনী স্বর্ণের চিক বের করলাম। ড্রয়িং রুমে সবার সামনে এগুলো আমার মায়ের হাতে ধরিয়ে দিয়ে বললাম, আমাকে এই জীবনে যা যা খাইয়েছ তার দাম তো আমার বাবা দিয়েছেন, কিন্তু যা যা আদর যত্ন করেছ তার দাম অন্তত আমার এই স্বর্ণের গহনা বেচে পুষিয়ে নিও মা। তুমি নিজেকে আমার মা দাবি করতে তোমার এতটুকুও কি পাচ্ছে না? সদ্য বিধবা একটা মেয়ের চোখের জল শুকিয়ে পাথর হয়ে যাওয়া তোমাকে ভাবাচ্ছে না? আর যদি তোমার দিশার সাথে এমন কিছু হতো, তাহলে তুমি কি এভাবেই এমন মুহূর্তে বানিয়ে নিতে সেখানে? তুমি আমার স্বামীর মারা যাওয়ার 4 দিন হওয়ার আগেই আমার কাবিনের টাকা চাচ্ছ, তাও আমার আপত্তি থাকা পরও। আমি কি একটিবারের জন্য চেয়েছি যে আমাকে কাবিনের টাকা দাও? আমি কি আমার শ্বশুরবাড়ির উপর দাবি এনে বলেছি যে আমার কাবিনের টাকা দেওয়ার আগ পর্যন্ত আমি এ বাড়ি ছেড়ে যাব না? এ বাড়ি ছেড়ে যাওয়ার কথা কি আমি একটাবারের জন্য মুখে এনেছি মা? ও, তাহলে এখন তুই এই বাড়ি হাতিয়ে নিতে চাচ্ছ বুঝি? কাবিনের টাকায় তোমার পোষাবে না নিশ্চয়ই। কথাটা বললেন আমার ফুফু শাশুড়ি। অনেকক্ষণ চুপ থাকার পর মনে হলো সেখানে আর চুপ থাকাটা আমাকে মানাবে না। আমি আর চুপ করে থাকতে পারলাম না। নিজের জীবনের এমন মুহূর্ত আসবে যে আমি কল্পনাও করতে পারছিলাম না। আমি ফুফু শাশুড়ির মুখ ঘুরিয়ে বললাম, খোদার কসম ফুফু, আমার এই সাদা শাড়ির সম্মান, রাফির স্ত্রী হিসাবে সম্মান পাওয়া ছাড়া আমি আর কোনো কিছু চাই না আপনাদের কাছ থেকে। আপনাদের ছেলে 25 দিন আমাকে যা যা দিয়েছে তার কাছে আমি এই জন্মের কৃতজ্ঞ। আমাকে আমার স্বামীর মান সম্মান ইজ্জত রক্ষা করে চলতে দিন। আমি এসব চাই না। আমার কোনো লোভ ইচ্ছে দাবি কিছুই নেই আপনাদের উপর। আমি এ বাড়ি থেকে যদি চলেও যাই তারপরও আমি কিচ্ছুটি নিব না আপনাদের কাছ থেকে, কিচ্ছু না। ও, তাহলে তুই আবার আমার ঘাড়ে চাপবি? তোকে আর আমি নিচ্ছি না এই জন্মে, মনে রাখিস। মায়ের এই কথা শেষে আমি কিছু বলার আগেই আমার শ্বশুর বললেন, আয়শাকে কারো নেওয়া লাগবে না, আয়শার দায়িত্ব কারো নেওয়া লাগবে না। আমি যতদিন বেঁচে আছি আয়শা আমার ঘরে থাকবে, আমার সাথে থাকবে। আমার ছেলে নেই, এখন ছেলের সব দায়িত্ব বাবা হিসেবে আমাকেই পালন করে যেতে হবে। আমি আয়শার ভরণ পোষণের দায়িত্ব নিলাম, আপনাদের কাউকে আয়শার দায়িত্ব নিতে হবে না। আমার ফুফু শাশুড়ি আমার শ্বশুরের কথা শেষে বললেন, ভাই আপনি বুঝতে পারছেন না আপনি কাকে কি বলছেন। আপনার এমন সিদ্ধান্তের জন্য গোটা পরিবারকে সাফার করতে হবে একদিন। যে মেয়ে তার জামাই মরার সাথে সাথে কাবিনের দাবি তুলে সে মেয়ে ভবিষ্যতে আর কী না কী করবে তা আপনার ধারণাই নয় ভাই। ড্রয়িং রুমে বসে সবার সামনে এবার আমার ফুফু শাশুড়ির মুখের উপর বললাম, আমি কি একটাবারের জন্য দাবি করেছি যে আমাকে এই দিতে হবে সেই দিতে হবে? আপনারা কেন বুঝতে পারছেন না? আমি আমার স্বামীকে হারিয়েছি। আমার স্বামীকে, সদ্য বিয়ে হওয়া মেয়ের স্বামী হারানোর যন্ত্রণা কাকে বলে সেটা আপনাদের বোঝাতে আমি আসিনি। তবু আমাকে মুক্তি দিন। আমি এই দায় আর নিতে পারছি না, আর পারছি না। আমি কান্নায় ভেঙে পড়লাম। আমার শ্বশুর আমার পাশে এসে দাঁড়ালেন, আমার কাঁধে হাত রেখেই বললেন, মারে, আমি তো যন্ত্রণার ভাগিদার হতে পারলাম না রে। একজন বাবা হয়ে ছেলের লাশ কাঁধে নেওয়ার চাইতে ভার দুনিয়ার আর কিছুই নাই রে মা। যে ছেলেকে আমি এতদিন খাইয়ে পড়িয়ে বড় করলাম, আর সেই ছেলে আমাদের একা পেলে চলে গেল রে মা। তোর কাছেও আজ আমি বড্ড অপরাধী। তোর এই মুহূর্তে আমি পারছি না তোর পাশে থাকতে, তোকে ছাড়তে পারছি না।
তোকে আমাদের এই সমাজের রীতি থেকে মুক্তিও দিতে আমি ব্যর্থ। আমাকে ক্ষমা করে দিস মা। আমার শ্বশুর যেন বাচ্চাদের মতো কান্নায় ডুবে গেলেন। ননদ পাশ থেকে আমার শাশুড়িকে বলতে শুনলাম, বাবাকে এসব কতিপনা বন্ধ করতে বলো। মানুষের সামনে উনি যা শুরু করেছেন, এই মেয়েকে যদি এই ঘরে রাখো তখন পরে বুঝবা কি আপদ ডেকে এনেছো নিজের ঘরে। সময় থাকতে একে বিদায় করো বলে দিলাম। আমার মা আমার ননদকে তেড়ে এসে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমরা তো নিয়েই যাচ্ছি তাকে। তোমার মা বাবাকে বলো যেভাবে পারে আমার মেয়েকে কাবিনের টাকা দিয়ে দিক। এখানে আমরা থাকার জন্য আসিনি। আমার ননদ আমার মায়ের হাত থেকে আমার গহনার বক্সগুলো জোরাজোরি করে নিতে লাগলো। আমি তাকে আটকালাম। মাকে বললাম, আমার উপর সেই ছোটো থেকেই তুমি যা যা ইচ্ছে তাই তাই করে আসছো। এখন অন্তত আমাকে আমার মতো করে বাঁচতে দাও মা। আমি তোমার মেয়ে নই। আজ এই মুহূর্তে আমি সবার সামনে বলছি, আপনারা সবাই শুনে রাখুন, আমার কেউ নেই এই পৃথিবীতে। আমার গায়ের সাদা শাড়ি আর আমার একমাত্র পরিচয় আমি আয়েশা। আমি রাফির বিয়ে করা স্ত্রী। আমার গায়ের এই সাদা শাড়ি আমার আজীবনের সাক্ষী হয়ে রইবে। আমি কারো বিয়ে করা স্ত্রী ছিলাম, আজই থাকবো। আপনারা সবাই সেই কখন থেকে আমার কাবিন কাবিন করছেন। শুনুন, তবে যখন আমার স্বামীর লাশ আমার ঘর থেকে বের করা হচ্ছিল, তখনই আমি আমার আল্লাহর কাছে আমার কাবিনের দাবি ছেড়ে দিয়েছি ওর উপর থেকে। আর আমার কাবিন আমার হক। এখানে আমার হকের উপর অধিকার দেখানোর অধিকার তো তোমাদের নাই মা। আপনাদের কারো নাই। আমাকে অসম্মান করার সামান্যতম অধিকার নেই। ননদ বলল, দেখো মা দেখো, এই মেয়ে এখন এখানে থাকার ফন্দি আসছে। আমি বললাম, হ্যাঁ আসছি। এই ঘর আমার, আমার স্বামীর। এই ঘরের প্রতিটি মানুষ আমার সংসারের এক একজন সদস্য। এখানে আমার প্রাণ, এখানে আমার ভাগ্য জুড়েছে। এখানেই আমি বিধবা হয়েছি। যে জীবনের সাথে এই সাদা শাড়ি জড়াতে পেরেছি, সেই জীবন থেকে এই ঘরের অধিকার আমি কিভাবে সরাবো? মা আমার সামনে এসে চোখ বড় বড় করে বললেন, যা করছিস ভালো করছিস না। 2 দিন পর তোকে আমার ঘরেই ফিরে আসতে হবে আয়শা। তুই কি ভেবেছিস যে তোর এই প্রতিবাদী চেহারা তোর কাছে চুপ করে বসে থাকবো? সেই বসে থাকা আর হচ্ছে না। মা আমার হাতে টান মেরে আমাকে নিয়ে বাসার সদর দরজার দিকে ছুটলেন। দিশা আর মামাকে বললেন, চল, একে নিয়ে এক্ষুনি বাসায় যেতে হবে। তারপর দেখছি ও কীভাবে দাবি ছাড়ে আর ওরা কিভাবে আমার হাতে টাকা না দেয়। আমি বেঁচে থাকতে আমার পুত্রবধূকে এই বাড়ি থেকে কেউ নিয়ে যেতে পারবে না। আমার ছেলের লাশ কাঁধে বইবার শক্তি যখন আল্লাহ আমাকে দিয়েছেন, যতদিন আমি বেঁচে আছি ততদিন অন্তত আমার পুত্রবধূর দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা আল্লাহ আমাকে দিয়ে দিবেন। দেখি কে আমার সামনে থেকে আমার পুত্রবধূকে নিয়ে যায়। মা আমাকে টেনে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে আমার শ্বশুর এই কথাগুলো বললেন। আমার মা যেন আমার শ্বশুরের কোনো কথাই শুনতেই পেলেন না। উনি আরেকটা টান মেরেই আমাকে নিয়ে বাহিরের দিকে চলতে শুরু করলেন। আমার শরীরে অজানা একটা তেজ যেন মুহূর্তেই জ্বলে উঠল। আমি স্তম্ভিত জ্ঞান ফিরে পেলাম। জানি না আমার সাথে কোনো একটা অদ্ভুত পরিবর্তন ঘটল। আমি আমার মায়ের হাত থেকে আমার হাত ছাড়িয়ে দ্রুত পায়ে এসে আমার শ্বশুরের পিছনে দাঁড়ালাম। আমার ননদ আবারও বলে উঠল, মেয়ের কাণ্ড দেখেছ মা? এখন বাবাকে হাত করে বাসা সম্পত্তিতে বাঘ বসাতে বসেছে। ও জানে যে ওর কাবিনের 15 লাখের চেয়ে এই বাসার দাম কোটি টাকা। সে কোটি টাকার লোভে 15 লাখ ইনভেস্ট করেছে। সেটা বুঝতে পারছে না বাবা। আমার ননদের কথা শেষ হতে না হতেই আমার শ্বশুর গিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলেন ওর গালে। শ্বশুর বললেন, তোর মতো এতটা নিজ মানসিকতা মেয়ের ভাবছে আমি, সেটা ভাবতে আমার এখন কষ্ট হচ্ছে। জীবনে মাস্টারি করে কত শত ছাত্র মানুষ করলাম, কিন্তু নিজের মেয়েকে মানুষ করতে পারলাম না। আজ যদি আল্লাহ না করুক তোর সাথে এমন কিছু হতো, তাহলে আমি বাবা হিসাবে কি করতাম তোর সাথে? আর তুই নিজে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ব্যাপারে এমন কথা কিভাবে বলছিস? তোর নিজের কি কোনো লজ্জা শরমে পাচ্ছে না? ওই ছোট মেয়েটা, যার বয়স তোর থেকেও কম, সেই মেয়েটা আজ সাদা শাড়ির সাথে লড়াই করে বেঁচে আছে। তোর ভাই তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলেই গেল। বাকি রইল কে? তোর এই বুড়ো বাপ মা। আর কে? আর ওর অবাকা স্ত্রী, যে কিনা স্বপ্নে দেখেছিল বিয়ে করে সংসার করবে বলে। সে স্বপ্ন আল্লাহর খুশি হয়ে গেল। আল্লাহর হুকুমের উপর আমার কোনো নারাজ নেই, কিন্তু কাল যখন আল্লাহ হাসরের ময়দানে আমাকে প্রশ্ন করবেন যে আমি তোমার ছেলেকে নিয়ে ছেলের বউকে মেয়ে হিসাবে নিয়ামত দান করেছিলাম, তুমি তার হক আদায় করেছো কি? তখন আমি কি জবাব দিব? কি বলবো আল্লাহকে? বল আমাকে। এই মেয়ের দিকে তাকিয়ে দেখ একটাবার। ও চোখের জলের চাইতে ভারী কিছু কি এই মুহূর্তে দুনিয়ায় আছে? কিচ্ছু নেই। এসব বুঝবি কিভাবে? এসব বোঝার জন্য মানুষকে তৈরি হয়ে নিতে হয় নিজ থেকে। আমি তোকে সেই রকম বানাতে পারলাম না।
আমার অবাকা বাপ জন্ম আজ নিরর্থক পুরোপুরি। ভাই আপনি ওকে ভুল বুঝতেছেন পুরোপুরি। থাক বোন, আমাদের পরিবারের কথায় আর তোর কোনো কথা না বললেও চলবে। তুইও তো একটা মেয়ে, রাফির বড় ফুফু, তোকে তো আমার ছেলে কম সম্মান করতো না। আর যখন সে নেই তখন তার রেখে যাওয়া স্ত্রীর উপর তোর দায়িত্ব ছিল না, এই সেই দায়িত্ব পালন করছিস। তুই আমার বোন, এটা ভাবতেও আমার কষ্ট হচ্ছে। আমার বোনের আগে তুই নিজে একটা মেয়ে, একটা মা, একটা শাশুড়ি, একটা দাদি। তুই কি একটা বারের জন্য এই কষ্টটুকু বোঝার চেষ্টা করেছিস? ভুলে গিয়েছিস আমাদের বাবা আমাদের ছোট রেখে মারা গিয়েছিলেন? আমাদের মায়ের কষ্ট সংগ্রামের কথাগুলো কি আজও মনে পড়ছে না? আরে থাকবে কিভাবে? আজ আমেরিকার আলিশানে বসে বসে সেই সব দিন স্মরণ করার আর সময় কই তোর? স্মরণ করাও লাগবে না। হঠাৎই আমার শ্বশুরের বুকে ব্যথা হওয়া শুরু করলো। আমি পাশেই দাঁড়ানো ছিলাম। আমার শ্বশুর কিছুটা হেলে পড়লেন আমার উপর। আমি দৌড়লাম ওনাকে। ননদ আর ফুফু শাশুড়ি আমার শ্বশুরকে ধরতে আসলে আমার শ্বশুর বললেন, থাক, আমাকে আর ধরতে হবে না। বুড়ো হয়েছি, কিন্তু কথার জোর আর মনের জোরে এখনও হাজার লোককে আমি একাই সামলানোর শক্তি আমার কাছে আছে। আমি আমার পিছন ভুলে যাইনি। আমি আমার মায়ের সংগ্রাম ভুলে যাইনি। আমি রাফির মা। তুমিও নিশ্চয়ই আমার কষ্ট, আমাদের কষ্ট ভুলে যাওনি। সামান্য বেতনের শিক্ষকতা আর ঘর চালাতে হিমশিম খেয়ে ওঠা লোকের বউ হয়ে এসেছিলে। তাহলে আজ কেন অন্য একটা মেয়ের কষ্ট তুমি বুঝতে পারছো না? কেন পারছো না? আমি কি এতটাই ব্যর্থ যে আমি সারাটা জীবন মানুষকে মানুষ হওয়া শিখালাম, সেই আমি আমার ঘরের কাউকে মানুষ করতে পারলাম না? শ্বশুর আমার মাথায় হাত রাখলেন। তারপর পিছন ফিরে আমার মা আর বোনকে বললেন, মেহেরবানি করে আপনারা এখান থেকে চলে যান। সম্পর্কে আপনারা আমার বেয়াই, বাড়ির কুটুম। এখানে আপনাদের আমি ইজ্জত দিতে চাচ্ছি, কিন্তু যদি এর চেয়ে একটু বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আমি আমার সীমা অতিক্রম করতেই বাধ্য হব। মা তেড়ে এসেই বললেন, কি করবেন আপনি? কি করবেন? আপনার এই কথার খেলে আয়সা ভুলতে পারে, কিন্তু আমি না। আপনি কি করবেন? আমাকে হুমকি দিচ্ছেন? যদি মনে করেন হুমকি, তাহলে হুমকি। আমি কি করতে পারি বা কি করব তার সম্পর্কে আপনার বিন্দুমাত্র কোনো ধারণা নেই। শ্বশুর তারপর হেঁটে গিয়ে আমার বোন দিশার হাত থেকে আমার স্বর্ণের গহনার বক্সগুলো নিয়ে নিলেন নিজের হাতে। তারপর গহনার বক্স আমার হাতে দিয়ে বললেন, এগুলো আলমারিতে তুলে রেখে দিও। আমি অপলক দৃষ্টিতে আমার শ্বশুরের দিকে চেয়ে রইলাম। আমার মায়ের দিকে ফিরে আমার শ্বশুর বললেন, আপনারা এখনও দাঁড়িয়ে আছেন? আপনাদেরকে না বলেছি চলে যেতে? নাকি আপনাদের কানেও যাচ্ছে না কথাগুলো? চলে যাব মানে কি? চলে যাব এর আবার মানে কি আছে নাকি কিছু? চলে যাবেন বলেছি, চলে যাবেন। আর আজ থেকে আমার মেয়ের সাথে আপনাদের আর কোনো সম্পর্ক নেই। আয়শা এতদিন আমার পুত্রবধূ বেশি ছিল, আর সে আজ থেকে সে আমার মেয়ের সম্মানে এ বাড়িতে থাকবে। এখানে ওর পূর্ণ হক আছে। আপনাদের আর ওর উপর কোনো অধিকার ছাপানোর এখতিয়ার নেই। আমি মুখ খুললাম এতক্ষণে। মাকে বললাম, তুমি চলে যাও এখান থেকে, আর কখনোই এখানে এসো না। আমি তোমাদের ঘরমুখও আর কখনোই হব না। মা বললেন, যখন খেতে পারবি না, মরতে বসবি, তখন ঠিকই আবার ওই মায়ের কথাই মনে হবে। তখন যদি তুই বেয়ান, আমি আবার পুলিশ ডাকতে বাধ্য হব। আপনাকে আমি সম্মান দিচ্ছিলাম, কিন্তু এখন আপনাকে আমি জেলের ভাত খাইয়ে তারপরে ছাড়ব। আমার আর সহ্য সীমা থাকছে না এখন। মামা আমার মাকে টেনে নিয়ে কি যেন কানে কানে বলল। মা পিছন ফিরে বাসা থেকে বের হতে হতে বলে গেলেন, যাচ্ছি, কিন্তু যখন আসব তখন একেবারে মেয়ে আর কাবিন দুটোকেই নিয়ে যাব একসাথে। মা, দিশা, মামা চলে গেল। পিছনে পড়ে রইল একটা বৈঠকখানার থমথমে পরিবেশ। চারদিকে পরিবারের লোকজন। একপাশে ফুফু শাশুড়ি, তার সাথে শাশুড়ি, ননদ আমার উল্টো পাশে, মাঝখানে শ্বশুর, আর ওনার পিছনে গোমটা টেনে আমি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছি। শ্বশুর ইশারায় আমার ননদকে ডেকে বললেন, ওকে তুমি রুমে নিয়ে যাও। ননদ পিছন থেকে এসেই আমার দুই বাহুতে দৌড়ে আমাকে রুমে নিয়ে আসলো। আসার পথে কানে কানে সে বলল, শব্দ হয়েছে, কাবিনের টাকা উপস্থিত দেওয়া যাবে না, এই জন্য 2 দিন যেতে দাও, তারপর দেখো বাবা তোমাকে কেমন করেই ঘর থেকে বের করে দেয়। এতক্ষণ কী ভেবেছিলে তুমি? হুট করে কেন বাবা তোমাকে নিজের মেয়ে বলছে? মেয়ের জায়গা কি আর পুত্রবধূ নিতে পারে কখনো? এখন দেখো সামনে কি হয়। আমি আমার রুমে বসে রইলাম একা একা। পুরো শরীর কেমন জানি অবসন্ন হয়ে এলো আমার। নিজের এইটুকু জীবনের সবচাইতে বড় দখল মনে হয় এই প্রথম। খাটের সাইড টেবিলে রাখা ফটোফ্রেমের দিকে তাকালাম। আমার আর রাফির রিসিপশনের দিনের তোলা ছবি। আমার দিকে তাকানো ছবিতে রাফির হাসি যেন একেবারে জীবন্ত হয়ে এসেছে।
খাটের ওপাশের দেওয়ালে রাফির বড় করে একটা জল রঙে আঁকা ছবি লাগানো। আমি সেদিকে তাকাতে লক্ষ্য করলাম ছবিতে আমার শাশুড়ির ছায়া পড়েছে। পেছনে ফিরে দেখলাম আমার শাশুড়ি দাঁড়ানো, তার হাতে একটা ট্রে। শাশুড়ি এসে আমার পাশে বসলেন। ট্রে থেকে সেমাইয়ের বাটি হাতে নিয়ে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, খাও। আমার খাওয়ার কোনো মন নেই এখন। আমার দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। জীবনে কখনো আদর কী জিনিস সেটা এর আগে আমি কখনো পাইনি তো। শাশুড়ি আবারও বললেন, ধরো ওইটা। আমার কাঁপা কাঁপা হাত যখন বাটিটা ধরতে যাবে তখনই আমার শাশুড়ি বললেন, থাক, আমি তাহলে খাইয়ে দিচ্ছি, হা করো। আমি আর নিজেকে সামাল দিতে পারলাম না, জড়িয়ে ধরলাম আমার শাশুড়িকে। আমার শাশুড়ি ডুকরে কেঁদে উঠলেন। আমি বুঝতে পারলাম উনি নিজেকে শক্ত দেখাতে চাচ্ছেন এখন। আমার মুখ তুলে আমার দিকে তাকিয়ে বললেন, এখন খেয়ে নাও এটা, সকাল থেকে তুমি কিচ্ছু খাওনি, এভাবে শরীর খারাপ করবে। বলে শাশুড়ি আমার মুখে তুলে দিতে লাগলেন সেমাই। আমি হা করলাম। শাশুড়ি খাইয়ে দিলেন। হুট করে শাশুড়ি আবার আমাকে জড়িয়ে ধরলেন। কান্নায় ভেঙে যেতে যেতে বললেন, মারে, আমি একজন মা। আমার ছেলে হারানোর যন্ত্রণা আমি কেমনে সইব রে? আমি কাকে নিয়ে বাঁচবো এখন? কাকে নিয়ে বাঁচবো? আমার শ্বশুর আমার রুমে আসলেন তখন। তিনি আমার শাশুড়ির পিঠে হাত রাখলেন। তারপর বললেন, রাফির মা, এভাবে ভেঙে গেলে হবে? আমাদের আগে ছিল এক মেয়ে আর এক ছেলে, এখন আমাদের দুইটা মেয়ে। আমাদের এক মেয়েকে বিয়ে দিয়ে পরের ঘরে পাঠিয়েছি। আল্লাহ আমাদের এখন আরেকটা মেয়ে ঘরে এনে দিয়েছেন, যার হায়াত যখন পোড়াবে তখনই সে চলে যাবে দুনিয়া থেকে। এর মাঝে কারো কোনো হাত নেই রাফির মা, কারো না। আমাদের যখন সময় পোড়াবে, যার যার যখন দুনিয়াদারি শেষ হয়ে যাবে, তাকে তখনই আল্লাহর দরবারে হাজির হতে হবে। আমাদের এই নিয়তির কাছে আমাদের জীবন শূন্য। আমাদের সবাইকে আজ না হয় কাল মালিকের ডাকে সাড়া দিয়ে চলেই যেতে হবে। রাফির মা, আমার চোখ বেয়ে কান্না নামছে সে কখন থেকেই। শ্বশুর আমাকে অভয় দিয়ে বললেন, আয়শা মা আমার, তোর বাবাকে এভাবে কষ্ট দিবি? তোর চোখের জল আর এই সাদা ভূষণ আমি যতবার দেখছি ততবারই কেঁদে উঠছি। আমার মন সায় দিচ্ছে না তোর এই সাদা ভূষণ। মারে, তোর বয়স আর কতই বা হলো? এখনই যদি তোর এই বেশে থাকা লাগে তাহলে এই বুড়ো বাপ কাকে অবলম্বন করে বাঁচবে? তুই এই সাদা শাড়ি খুলে ফেল। আমার আর সহ্য হচ্ছে না রে মা, আর না। ও আচ্ছা, তাহলে এখন পুত্রবধূকে দিয়েই আচারও বন্ধ করাবে ভাই? তোমার আসলে হয়েছেটা কি বলো তো? আমার রাফির মারা যাওয়ার 4 দিনও হলো না, তুমি রাফির বউকে সাদা শাড়ি খুলে ফেলতে বলছো? তুমি যতই ওকে মায়া মমতা দেখাও না কেন, সে সমাজের চোখে বিধবা, সে নিয়মের কাছে বিধবা, সে স্বামীহারা অবাগা এক নারী। তার জীবন এভাবেই কাটাতে হবে, আজ না হয় কাল, না হয় পরশু। জীবন থেকে কি পালিয়ে বেড়াতে পারবে সাদা শাড়ি খুলে ফেললেই? না, পারবে না। তাহলে কেন তুমি এমন করতে বলছো এখন? তুই বন্ধ করবি? তোকে আগেও বলছি, এখনও বলছি, আমাদের পারিবারিক কথায় তোর কথা বলাটা আমি মেনে নিতে পারছি না। আয়শা আমার মেয়ে, আর আমি বাপ হয়ে আমার মেয়ের এই ভূষণ দেখতে পারবো না। সমাজ জগৎ লোককে কি কোথায় কেন কি বলল এসবের আমার কোনো যায় আসে না কিছু। আমি সমাজের কথায় চলি না। আমি 30 বছর মাস্টারি করেছি। আমি আমার নিয়মে চলি। শাশুড়িও শ্বশুরের সাথে কথা মেলালেন। আমার দিকে তাকিয়ে বলেন, আয়শা, তুমি কাপড় বদলে ফেলো। তোমার গায়ে সাদা শাড়ি আমি যতবার দেখছি ততবারই আমার ছেলের জন্য কেঁদে উঠছি। তোমার গায়ের এই ভূষণ আমি মেনে নিতে পারছি না, কোনোভাবেই না। আমি সাদা শাড়ি বদলিয়ে একটা ড্রেস পরে এলাম। কিছুক্ষণ পর ড্রয়িং রুমে বসে বাবা চা খাচ্ছিলেন বিকেলে। আমাকে ডাক দিলেন। আমি গেলাম বাবার সামনে। বাবা আমাকে জিজ্ঞেস করলেন, আগামীকালের অনুষ্ঠানে কি তোমার মাকে বলবো নাকি বলবো না? কিসের অনুষ্ঠান? জিজ্ঞেস করার আগেই শাশুড়ি বললেন, রাফির 4 দিনে সিন্নি হবে আগামীকাল। ইমাম সাহেবেরা এসে কোরআন খতম দিবেন। আত্মীয় স্বজন কাছে যারা যারা আছেন সবাইকে বলা হবে। আমার ছেলের জন্য আর কিছু তো করতে পারলাম না রে মা, অন্তত এইটুকু না হয় করি। শ্বশুর আবারও আমাকে জিজ্ঞেস করলেন, তোমার মাকে কি বলবো? ফুফু শাশুড়িই বললেন, আপনি কি জেনে শুনে আবারও আপদ দাঁড় করাতে চাচ্ছেন? আগামীকাল আত্মীয়দের সামনে ভাই, ওই মেয়ের মা আসলেই তো আবারও একটা কাণ্ড করে বাঁধাবে। তখন আবার সামাল দিবেন কিভাবে? আর এই যে রাফির বউ, রাফির 4 দিন হলো মারা যাওয়ার, ভিতরে সাদা শাড়ি খুলে ঘুরে বেড়াচ্ছ সবার সামনে আদব ছাড়া, এতে কি লোকে খুব সুনাম করবে? আপনার কি এমন মনে হয়? এই তুই চুপ কর। আশা, তুমি বলো, তোমার মাকে কি বলবো আগামীকালকে আসার জন্য? না বাবা, থাক, বলার দরকার নেই। তুমি খেয়েছো কিছু? না বাবা, খাওয়ার ইচ্ছে নেই এখন, পরে খেয়ে নিব।
ইচ্ছে নেই মানে কি? এ দেখো টোস্ট বিস্কুট এনে দিয়েছে দারোয়ান, গরম গরম। এ রাফির মা, আরও 2 কাপ চা এনে দাও, আমরা বাপ বেটি বসে বসে খাই। আমি বাবার পাশে বসলাম। চা খাওয়ার ইচ্ছে ছিল না, তারপরও খেলাম। মাথাটা কেমন জানি জিম করে ধরে বসেছিল সকাল থেকেই। মাইগ্রেনের ব্যথা যদি ওঠা শুরু করে তাহলে আর বেঁচে থাকাই মুশকিল হয়ে দাঁড়াবে এই সময়ে। আল্লাহ মনে হয় সব কিছু বুঝে শুনেই দেন মানুষকে, না হলে যে আমার মাইগ্রেন শুরু হয়ে যায় কোনো স্ট্রেস নিলেই। সে আমি আজ জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েও মাইগ্রেন ছাড়াই বেঁচে আছি। পরের দিন সকাল হতেই বাসায় লোকজন আসা শুরু হলো। রাফির মামার বাড়ির আত্মীয়রা এলো সিলেট থেকে। আমি রুমের এক কোণে বসা ছিলাম। আমার পরনে ছিল একটা আকাশি রঙের সুতি 3 পিস। রাফির বড় মামি আমার রুমে ঢুকেই সে কি চিৎকার করে হাঁক ডাক পারলেন। এক নাগারে বললেন, এ কী অবস্থা মেয়ের? জামাই মরতে না মরতে রঙিন কাপড় দিয়ে গায়ে দিয়ে দিল। মামি শাশুড়ির সাথে তার মেয়েও যুক্ত হলো। মা, আমার বান্ধবী মীরার ভাবি আছে না, সেও ঠিক কেমনভাবে তার ভাই মরার পরপরই রঙিন কাপড় পরে ফেলেছিল। আর এখানেও মামি শাশুড়ি তার মেয়ের সাথে তাল মিলিয়ে আমাকে কটাক্ষ করে কথা বললেন। তা কি আর বলতে, মেয়ের হাতের মেহেদি যাওয়ার আগে স্বামী চলে গেল। মানলাম বয়স কম, তাই বলে এত তাড়াতাড়ি রঙিন কাপড় গায়ে দিবে? কিছুদিন যাক, 4 মাস 10 দিন মেয়ে এক কাপড়ে থাকুক, তারপর না হয় রঙিন টঙিন কাপড় গায়ে জড়ালো। আমার শাশুড়িমার রুমের দরজায় দাঁড়ানো ছিলেন। তাকে দেখে মামি শাশুড়ি কেমন জানি আরও মরিয়া হয়ে আমার দিকে চেয়ে বলতে লাগলেন, এই মেয়ের এমনি এমনি স্বামী মরে নাই, সব তার অভ্যাসের কারণেই হয়েছে সব। শাশুড়ি মায়ের চোখ দিয়ে অনবরত অশ্রু পড়তে লাগলো। আমি বিছানা থেকে উঠে গেলাম শাশুড়ি মায়ের কাছে। শাশুড়ি মায়ের হাত ধরে বললাম, আমাকে পারলে ক্ষমা করে দিয়েন মা, আমার কারণে থাক বৌমা, তোমাকে আর কিছু বলতে হবে না। এ বলে শাশুড়ি মা তার ভাইয়ের বউকে বলেন, তানিশার মা, তুমি এভাবে বলছো কেন আয়শাকে? সে কি ইচ্ছে করে এসব করেছে নাকি? এসব তো তার নিয়তি। না আপা, এটাকে আপনি নিয়তি বলে এড়িয়ে যেতে পারেন না। এটা নিয়তি কিভাবে হলো? এটা ওর কর্মফল। আর না হলে সদ্য বিধবা হওয়া মেয়ে এভাবে বসে থাকে আদব লেহাজ ছাড়া? এভাবে সাদা শাড়ির বদলে রঙিন ড্রেস পরে বসে থাকে? মানলাম ওর বয়স কম, তাই বলে এভাবে? থাক তানিশার মা, তুমি আর একটা কথাও বাড়িয়ে বলবা না। যদি তোমার দুলাভাই এসব শুনেন তাহলে কটু কথা 2টা শোনাতে বাদ রাখবেন না, আমি বলে দিলাম। মামি শাশুড়ির মেয়ে তানিশা আমার শাশুড়ির কথার উপরে বলল, থাক ফুফু, মার কথা বাড়াবেন না। তবে সমাজের মুখ আপনি বন্ধ করবেন কিভাবে? আমরা না হয় বন্ধ হলাম, আমাদের আপনি চুপ করিয়ে রাখলেন। সমাজকে চুপ করাতে পারবেন? বন্ধ করাতে পারবেন তাদের বলা কথাগুলো? আনিশার কথা শুনেই আমি আমার রুম থেকে বের হয়ে গেলাম। ডাইনিং রুমে বসা মহিলারা আমাকে ড্রেস পরা অবস্থায় দেখতে পেয়েছে। কয়েকজন বলছে শুনলাম এখন এমন যে, এটা তো রাফির নতুন বিয়ে করা বউ আয়শা না, সে এখন ড্রেস পরে। আমি আমার ননদের রুমে ঢুকলাম। তাকে বললাম আমার শাড়ি এনে দিতে। ননদ মুখ বেংসি কেটে আমাকে উদ্দেশ্য করে মুখ কালো ভাব নিয়ে বলল, যাক, এতক্ষণে তাহলে হুঁশ এসেছে। বানার কথায় আবেগী না হয়, সমাজের চোখে চোখ দাও। বিধবার রং খেলা মানায় না, বিধবাকে বিধবার বেশিই থাকতে হয়। ননদের কথা শুনে নিজের ভিতর থেকে পাথর বনে গেলাম তখন। সে এনে বিছানার উপর ঠাস করে একটা সাদা শাড়ি ফেলে রাখলো। আলমারি থেকে নিয়ে আসলো একটা ধবধবে সাদা রঙের ব্লাউজ। আমার দিকে তাকিয়ে বলল, আর নাক কাটানোর আগে পরে ফেলো এই শাড়িটা, আর এখানে বসে থাকো। আমার ভাইয়ের জন্য না হলেও অন্তত নিজের সম্মানের কথা চিন্তা করে হলেও এখানে থাকো কেমন? ননদ তার রুম থেকে বেরিয়ে গেল। আমি সাদা শাড়ি গায়ে জড়ালাম। চোখ কোটরের অশ্রু বেয়ে বেয়ে ননদের বিছানার চাদরে পড়ল। সাদা শাড়ির আঁচল দিয়ে সেই অশ্রু মুছে নিলাম। আমার তরুণী মনে যত যন্ত্রণা যত দুঃখ সব যেন মাটি চাপা দিয়ে দিলাম মুহূর্তেই। বারবার কান কোটর বেদ করে দণ্ডিত হতে লাগলো। আমার ননদ বলে গিয়েছে আমি একজন বিধবা। এই সমাজের চোখ দিয়ে আমাকে বিধবা বেশ ধারণ করেই চলতে হবে। বাসায় অনেক আত্মীয় এলেন। মেয়ে মহিলারা ননদের রুমে ঢুকে আমাকে এক নজর দেখে যাচ্ছে। কেউ কেউ দেখলাম তাদের কুমারী মেয়েকে আমার দ্বার ঘেঁষতে নিষেধ করছে ইশারা ইঙ্গিতে। বিধবার অচুত দেহ লাগলে হয়তো তাদের কুমারী মেয়ের উপর চাপ পড়ে যাবে। তখন আবার আরেকটা আয়সার জন্ম হবে সমাজের চোখে। কেউ কেউ আফসোস করছে আমার দিকে চেয়ে, বলছে আহ, মেয়েটার এই অল্প বয়সে বিধবা হতে হলো। আবার কেউ কেউ রাফের ভাগ্য আমার ভাগ্য এমন হয়েছে এমনও বলতে শুনলাম। নীরবে লম্বা ঘোমটা টেনে খাটের এক কোণে বসে রইলাম আমি। লোক আসছে দেখছে, কেউ কেউ সাদা শাড়িও নিয়ে এসেছে। একে একে সব মেহমান চলে গেল। সিলেট থেকে আসা রাফির মামার বাড়ির সবাই থেকে গেল।
সন্ধ্যায় ননদ আমার রুমে এসে কয়টা বিধবা শাড়ি উঠেছে গুনতে লাগলো। আমাকে দেখিয়ে দেখিয়ে একে একে সে 17টা শাড়ি গুনে এক কোণে রাখলো। ভিতরটা আমার পেটে চৌচির হয়ে যাচ্ছিল তখন। যাবার সময় আমার ননদ আমার খাটের পাশে থাকা ফটোফ্রেম ওয়ারড্রপে তুলে রাখলো। আমাকে বলল, এসব আর দেখিয়ে বেড়ানোর সময় তোমার নাই। শাশুড়ি মায়ের রুম থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে আমরা সবাই তার রুমে যাই। শ্বশুর আবার প্রেশার লো হয়ে গেছে, শরীর কাঁপছে ওনার। রাফি সিলেট থেকে আসা মামি এবারও আমাকে কথা শোনাতে ছাড় দিলেন না। আমাকে ইশারা করেই বললেন, ঘরে যা এনেছো তার জন্য আর কত জান দিতে হয় দেখো। নীরবে আমি এটাও সহ্য করলাম। শাশুড়ি মা আমাকে আমার রুমে চলে যেতে বললেন। আমি আমার রুমে ফিরে এলাম। রাতে শ্বশুর আব্বা শাশুড়ি মা আমার রুমে এলেন। শ্বশুর আমার পাশে বসে আমাকে জিজ্ঞেস করলেন, মারে, জীবনটাকে নতুন করে শুরু করা যায় না? আমি শ্বশুর আব্বার কথা শুনে বিস্মিত হলাম। কিছুটা ভয়, আমার ডান হাতটা কাঁপছিল। শ্বশুর আমার হাতটা লক্ষ্য করলেন, আমাকে অবাক করে দিয়ে আমার ডান হাতে হাত রাখলেন শক্ত করে। আমার শাশুড়ি মা আমার অপর পাশে বসলেন, আমার বাম হাত ধরলেন। আমার কাঁপুনি আরও বেড়ে যায়। শাশুড়ি আমাকে বললেন, নতুন করে জীবন শুরু করা মানে কাউকে নতুন করে আপন করা না। শ্বশুর বললেন, নতুন করে শুরু করা মানে এই বুড়ো বাপের জন্য জীবনে আবারও নতুন করে শুরু করা। শ্বশুর শাশুড়ি আমাকে কি বলছেন তার কোনো কিছুই আমার বুঝে আসলো না। শাশুড়ি একটা খাম তুলে ধরলেন আমার সামনে। শ্বশুর বললেন, এটা তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, তুমি চাইলে আগামীকাল থেকে জয়েন করতে পারো। আমার মাথা যেন একদম তুফানের বেগে গুলিয়ে যেতে লাগলো। স্তব্ধতার ঘোর আর তুফানের বেগ আমাকে চিন্তার জগতে বন্ধ করে ফেলল। শাশুড়ি বলা শুরু করলেন, আমাদের আপন নিবাস আশ্রমের দেখাশোনার দায়িত্ব এখন থেকে তোমার, মা। তবে তুমি চাইলে নাও যেতে পারো সেখানে। এখন সব সিদ্ধান্ত তোমার উপর। তোমার শ্বশুর তোমার নাম করে দিয়েছেন আমাদের আপন নিবাস আশ্রমের 25 একর জায়গা। এই 25 একরের ভেতরকার গরুর ফার্ম, মাছের ফিশারি, বাংলো বাড়ি আর আপন নিবাস আশ্রমের সব দায়িত্ব আজ থেকে তোমার। শ্বশুর আমার দিকে তাকিয়ে বললেন, জানি মা, তুমি আমাদেরকে নিরাশ করবে না। না করবে না, তুমি রাজি তো? আমি কোনো উত্তর দিলাম না। আমার শাশুড়ি বললেন, ভয় পাওয়ার কি আছে মা, এখানে আমরা তো আছি। তোমার বাবা সমান শ্বশুর আছেন, সব কিছু তিনি বুঝিয়ে দিবেন তোমাকে। তোমার দায়িত্ব শুধু বুঝে নেওয়ার পালা। শ্বশুর বললেন, মারে, জীবনটাকে নতুন করে শুরু করাবার, দেখবি নতুন জীবন তোকে নতুন করে বাঁচতে শেখাবে, পৃথিবী শেখাবে। ও, তার মানে তোমাদের ছেলের বউকে এখন আপন নিবাস আশ্রমের জায়গা সমত খামার বাড়ি দিতে যাচ্ছ? বাবা, এই দিনও আমার দেখতে হলো। তোমাদের নিজের মেয়ে না আমি, আমাকে কি দিয়েছ? আর শুধু ছেলে মারা গেলে বলে সব কিছু ছেলের বউয়ের হয়ে যাবে? আমার কি কোনো দাবি নেই এখানে? এই মেয়েটা এখানে থেকে গিয়েছে শুধুমাত্র এই সম্পদের লোভে। ওর চাওয়া মতোই তো সব হচ্ছে এখন। বাহ। রুমে ঢুকে এক নাগাড়ে কথাগুলো বলল আমার ননদ। সদ্য বিধবা ছেলের বউকে 25 একর জমি লিখে দেওয়ায় ননদ সেদিন খুব কথা বলেছিল আমাকে। শ্বশুর আব্বা আমার ননদের উপর তখন খুব সড়াও হলেন, কঠোর ভাষায় তাকে বলে দিলেন আর কখনো যেন আমার বিষয়ে সে কোনো কথা না বলে। ননদ কান্না করতে করতে আমার রুম থেকে চলে গেল। শ্বশুর আব্বা একটা দলিল আমার হাতে দিয়ে বললেন, এই জমিটা এখন থেকে তোমার, মা। আমার ছেলে আল্লাহর কাছে চলে গিয়েছে। এখন আমার ছেলের জায়গায় বসে আমার সব কিছু দেখাশোনা করার দায়িত্ব তোমার। শাশুড়ি আমাকে বললেন, আমার পূর্ণ ভরসা আছে আয়শার উপর। আমি জানি সে পারবে। আমার মাথায় হাত রেখে শ্বশুর আব্বা আমাকে দোয়া করে দিলেন খুব। শাশুড়ি বললেন, আগামীকাল থেকে তোমার কাজ শুরু তাহলে। আমি আমতা আমতা করে বললাম, কি কাজ মা সেখানে? আমাকে কি করতে হবে? কিছু করতে হবে না তেমন। গাড়ি সকাল 10টার দিকে তোমাকে নিয়ে যাবে আপন নিবাসে, আর বিকেল 5টার দিকে বাসায় ফিরিয়ে এনে দিবে। সেখানে তোমার শ্বশুরের গড়া আপন নিবাসের একটা টিনচালা গড়ে 4 রুমে 8জন বৃদ্ধা থাকেন। ছেলে মেয়ে তাদের থেকেও নেই। সমাজের অসহায় কিছু মানুষের জীবনে সহায় হয়ে আসা মানুষের খুব প্রয়োজন। সেখানে একজন আছেন যারা তাদের দেখাশোনা করেন। তিনি তোমাকে সব কিছু বুঝিয়ে দিবেন। তোমার কাজ তেমন কিছু না, শুধুমাত্র তাদেরকে সময় দেওয়া। আর আপন নিবাসের পাশে আরেকটা দালান ঘর আছে, কমপ্লিট হয়নি এখনও। এর নিচতলায় পাশের বস্তিতে থাকা কয়েকটা বাচ্চা এসে রোজ দুপুরে পড়ে। তোমার শ্বশুর একজন মহিলা টিচার রেখে দিয়েছেন তাদেরকে পড়ানোর জন্য। কাল থেকে তুমিও তাদের পড়াবে। শ্বশুর আমার শাশুড়ির কথা শেষে হু হু করে হেসে বললেন, বৌমা, মাঝে মধ্যে আমি যাব তদারকি করতে, দেখব বুড়ো মহিলা ছোট বাচ্চা এই দুয়ে মিলে কিভাবে ম্যানেজ করে রাখো তুমি। আর শোনো, মাস শেষে তোমার ব্যাংকে তোমার মাসের পেমেন্ট চলে যাবে। তখন শ্বশুর শাশুড়িকে ভুলে যেও না কিন্তু। পেমেন্ট পেয়ে বুড়ো বাবার জন্য পাঞ্জাবি আর বুড়ির জন্য শাড়ি নিয়ে এসো, কেমন? আর হ্যাঁ, বেতন পাওয়ার দিন বাজারের বড় কাতলা মাছটা সাথে করে নিয়ে আসতে ভুলে যেও না কিন্তু। পরের দিন থেকে আমার জীবনে যেন নতুন অধ্যায় শুরু হলো। শ্বশুর আমাকে সাথে করে আপন নিবাসে এলেন। এখানে আমি আর কখনো আসিনি।
কারের জানালা দিয়ে যতটুকু দেখা যায় দেখলাম বিশাল বাউন্ডারি দেওয়া এলাকার মুখে একটা গেট, স্টিলের গেট, মরিচিকা পড়ে লালচে হয়ে গেছে। এর উপরে একটা সাইনবোর্ডে বড় বড় অক্ষরে লেখা আপন নিবাস আশ্রম। এর নিচে কিছুটা ছোট অক্ষরে লেখা স্বত্বাধিকারী আলহাজ আতহার আহমদ। শ্বশুর গাড়ির গ্লাস নামিয়ে দারোয়ানকে ডেকে বললেন সাইনবোর্ড চেঞ্জ হবে, দোকান থেকে লোকেরা ঠেলা গাড়ি করে নিয়ে আসছে বোধ হয়, যদি আসে তাহলে আমাকে খবর দিও। আপন নিবাস আশ্রমের ভিতরে আমাদের গাড়ি ঢুকলো। একটা আমার বয়সী মেয়ে এগিয়ে আসলো আমাদের দিকে। শ্বশুরকে সালাম দিল সে। শ্বশুর আমার দিকে ইশারা করে মেয়েটাকে বললেন, ও আমার মেয়ে আয়েশা। আজ থেকে আমি অবসরে গেলাম। আমার মেয়েকে এখানকার সকল দায়িত্ব বুঝিয়ে দিয়ে তুমি ওকে হেল্প করো, কেমন? ইয়ে স্যার, নো প্রবলেম। আমি আসি তো, ম্যামকে আমি সব কিছু বুঝিয়ে দিব। ও, তোমাকে তো ওর সাথে পরিচয় করে দেওয়া হয়নি আয়েশা। ও হলো এখানকার একটা আত্মা, যাকে ছাড়া আপন নিবাস আশ্রম কল্পনাই করা যায় না। তোমার নাম বলো আমার মেয়েকে। মেয়েটা সাহস্য মুখেই বলল, ইয়েস স্যার। হ্যালো ম্যাম, আমি তামান্না। আজ থেকে আপনার সব ফরমাইশ শুনতে প্রস্তুত থাকব। আপনার যেখানে যা হেল্প লাগবে আপনি শুধু আমাকে ডাক দিবেন, বাদ বাকি সব কাজ হয়ে যাবে। আমাকে স্যার আপনার কথা বলে রেখেছেন। তামান্না নামের মেয়েটার মুখ থেকে এই শেষের কথাটা বেরোনোর সাথে সাথেই আমার শ্বশুর যেন তাকে কিছু একটা ইশারা দিলেন। মেয়েটা মুখ চুপ করে নিল। আমার আর বুঝতে বাকি রইল না যে শ্বশুর তাকে আগে থেকে আমার সব কথা বলে রেখেছেন। আমি এমন ভান করলাম যেন আমি কিছুই বুঝিনি। আসলে সব কিছু বুঝতেও নেই। যে বাবা সমান শ্বশুর আমার সুখের জন্য, আমার জীবনের জন্য এত কিছু ভাবছেন, সেই তাকে খুশি করার জন্য আমার পক্ষ থেকে যা যা করা সম্ভব আমি তার সব করতে রাজি আছি। শ্বশুর তামান্নাকে বললেন, আয়েশাকে ভিতরে নিয়ে যাও। তামান্না নামের মেয়েটা আমার হাত ধরে আমাকে ভিতরে নিয়ে ঢুকালো। একটা ছোট রুম, দুই পাশে দুইটা সোফা রাখা, মাঝখানে একটা টেবিলের সাথে ইজি চেয়ার। রুমে এসি লাগানো, এক পাশে একটা বুক সেলফ ভর্তি বই, কয়েকশো তো হবেই। আমার সেদিকে চোখ গেল। আমি স্মিতবাগ হয়ে সেদিকে কিছুক্ষণ তাকিয়েছিলাম। তামান্না নামের মেয়েটা আমাকে বলল, ম্যাম, এগুলো সব আমার কালেক্ট করা বই, আমার পছন্দের সঙ্গী, প্রিয় বন্ধু। আপনি বই পড়তে ভালোবাসেন নিশ্চয়ই। আমি জবাব দিলাম না। তামান্না আবারও বলল, ম্যাম বসেন এখানে, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। তামান্না কিছুক্ষণের মাথায় এক কাপ চা নিয়ে এলো। আমি বসে বসে চা খেলাম। বুক সেলফ থেকে সমরস মজুমদারের উত্তরের দিকের বের করলাম। ট্রিনচিটা আমার বেশ কয়েকবার পড়া হয়ে গেছে। পড়তে পড়তে কেমন জানি গভীর আচ্ছন্নে মগ্ন হই। ভাবি, এক বই আর কতবার পড়ব। তবুও যখন পড়তে বসি তখন মনে হয় আমি সব নতুন করে জানছি আবার। এই জানাটা আমার খুব পছন্দের, ভালো লাগার। বই হাতে নিয়ে বসা ছিলাম। তামান্না এসে বলল, ম্যাম, স্যার আপনাকে ডাকছেন। আমি বই সেলফে রেখে বাইরে বের হলাম। শ্বশুর আমাকে বললেন, আয়েশা এসো, তোমাকে এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সব। দায়িত্ব ধীরে ধীরে বুঝে নিবে, এখন দেখার পালা। শ্বশুর একে একে আমাকে গরুর ফার্ম, মাসির ফিশারি, কল বাগান আর মালটা বাগান দেখালেন। গরু এখানে আছে 40টা, সবগুলো দুধের গাভী। প্রতিদিন নাকি দুধই দেয় 1500 লিটারের মতো। আমি হিসাব করে বিমড়ি খেয়ে গেলাম। শ্বশুর বললেন, এসবের হিসাবও তোমাকেই রাখতে হবে, শুধু গাভীর দুধ না, এখানে কাজকলা এমপ্লয়ি যারা যারা আছেন সবার হিসাব, বেতন, আয় ব্যয় সব তোমাকে রাখতে হবে। আর হ্যাঁ, কম্পিউটার এক্সপার্ট একজন আছেন এখানে, ব্যাংকের হিসাব উনিই করেন। বাদবাকি মানুষের হিসাব তামান্না করে থাকে। আজ থেকে তুমিও করবে। আর বিশেষ করে 8জন বিদ্যার স্কুলের বাচ্চাদের দেখাশোনার দায়িত্বটা মন দিয়ে করতে হবে। এগুলো তামান্না বুঝিয়ে দিবে তোমায় আস্তে আস্তে। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। মাথায় যেন কাজ করাই বন্ধ করে দিল আমার। একসাথে এত কিছু করব কিভাবে, সেই চিন্তায় আমি আচ্ছন্ন হয়ে গেলাম। দারোয়ান এসে শ্বশুরকে বলল, স্যার, বোর্ড নিয়ে লোক আইছে। কিসের বোর্ড? নামের। ও আচ্ছা, চলো আয়শা, সাথে চলো। শ্বশুরের সাথে গেট পর্যন্ত হেঁটে গিয়ে দেখলাম সাইনবোর্ড এসেছে নতুন। আমি ভেবেছি হয়তো পুরনো হয়ে গিয়েছে, তাই চেঞ্জ করতে এসেছে লোকজন। তবে আমি অবাক হয়ে গেলাম যখন দেখতে পেলাম সাইনবোর্ডে বড় বড় করে লেখা আপন নিবাস আশ্রম, স্বত্বাধিকারী আয়েশা আহমদ। আমার মোবাইলের রিংটোন বেজে উঠল এমন সময়। আমার ননদ কেয়ার নাম্বার থেকে রিসিভ করলাম ভয়ে ভয়ে, না জানি কি বলে বসে। কল রিসিভ করতে ওপাশ থেকে তার কান্না ভেজা গলা, আর বলতে লাগলো, আজ আমার জামাই শুধু তোমার জন্য আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। নিজের ঘর সংসার নষ্ট করে এখন আমার সংসার শেষ করতে লেগেছো তুমি, তাই না? আল্লাহ তোমার বিচার করবে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে সংসার। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এটা গল্পের প্রথম অংশ।
পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।